রাজধানীতে ১.৫ কোটি মানুষের জন্য আছে মাত্র ২৮টি কাঁচা বাজার। প্রভাবশালীদের ছত্রছায়ায় অলিতে গলিতে গড়ে উঠেছে অবৈধ বাজার, দায় এড়ালো সিটি কর্পোরেশন। ধীর গতিতে ডেলিভারির কারণে চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের পাশাপাশি বেড়েছে জাহাজ জট। আর্থিক ক্ষতির শিকার ব্যবসায়ীরা, আমদানিকারকদের দুষলেন বন্দর কর্তৃপক্ষ। চুয়াডাঙ্গায় স্কুল ছাত্র সজীব অপহরণ ও হত্যা মামলার আসামি শাকিল ও সবুজ গুলিতে নিহত। র্যাব বলছে বন্দুকযুদ্ধ, অস্ত্র ও গুলি উদ্ধার। Rather have a puppet as president of the United States. No puppet. And it's pretty clear. You're the puppet. মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে লাস ভেগাসে শেষ তর্কযুদ্ধেও হিলারির জয়। অভিবাসন, গর্ভপাত, সিরিয়া ইস্যুতে হাড্ডাহাড্ডি লড়াই। এবং ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে মুখোমুখি বাংলাদেশ ও ইংল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত থ্রি লায়ন্সদের। সময় সংবাদ, সঙ্গে আছি সাজিদ রাজু। রাজধানী ঢাকা, প্রায় ১.৫ কোটি মানুষের বসবাস এই শহরে। অথচ এত বিপুল সংখ্যক মানুষের বিপরীতে শহরটিতে মাত্র ২৮টি কাঁচা বাজার, যা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। এই সুযোগে শহরটির অলিতে গলিতে গড়ে উঠেছে বিপুল সংখ্যক অবৈধ বাজার, যার ফলে শহরের স্বাভাবিক পরিবেশের বিঘ্ন ঘটলেও পকেট ভারী হচ্ছে প্রভাবশালীদের। খাজনার নামে হাতে নিচ্ছেন বিপুল অঙ্কের টাকা। সমস্যার সমাধানে বাজারের সংখ্যা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। ক্রেতাদের উপর দোষ চাপিয়ে অবৈধ বাজারের বিষয়ে নিজেদের দায় এড়ালো সিটি কর্পোরেশন। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। রাজধানীর মগবাজার মৌচাক উড়াল সড়কের নিচে গড়ে ওঠা অবৈধ কাঁচা বাজার ঘিরে চাঁদাবাজির বিষয়ে মুখ খোলায় এক দোকানিকে ধমকাচ্ছেন নিজেকে ক্ষমতাসীন দলের কর্মী পরিচয় দেয়া এই ভদ্রলোক। ফ্লাইওভারটির নির্মাণ কাজ শেষ হয়নি এখনো, তবে দখল হয়েছে অনেক আগেই। প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে তোলা হয়েছে অস্থায়ী বাজার। আর বাজার ঘিরে প্রতিদিন চাঁদাবাজি চললেও এদের ভয়ে মুখ খুলেন না কেউ। আমরা ফিরি বসি, এমনি হয়তো মাঝে মধ্যে একটা শাক টুক নেয়, ময়লা টলা হালা আমরা ওই যে বুড়াই খেয়ে দিই, ২০ টাকা করে দিই। টাকা পয়সা দেওয়া লাগে না, আমরা হয়েছে ভুট্টাতে বেশি টাকা পয়সা দেন কেন। মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারের পাশের সড়কের চিত্র এটি। সড়কটি দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ বাজার। এখানে বৈধ বাজারের খাজনা আদায়কারীরাই তোলেন অবৈধ বাজারের চাঁদা। ৫০ টাকা করে এরকম যারা বাজারের দায়িত্ব নিচ্ছে এখন আর পুলিশে উঠায় না এইভাবে। পুলিশে কি ম্যানেজ করছেন কিভাবে সেটা আমরা কইতে পারি না, সেটা যারা খাজনা মাজনা উঠায় তারা সম্ভব। তবে প্রশ্ন হচ্ছে, এসব অবৈধ বাজারে কেন যান সাধারণ মানুষ? আমরা যেখানে থাকি তার থেকে বাজার দূরে, হাতের কাছে পেলাম সেজন্য কিনি, কিন্তু এটা যে মানে সমর্থনযোগ্য এটা কিন্তু আমি বলছি না। পর্যাপ্ত পরিমাণে যদি বাজার থাকতো তাহলে আমরা এরকম ফুটপাতের বিভিন্ন জায়গা থেকে আমরা কিনতাম না। প্রায় ১.৫ কোটি মানুষের এই শহরে সিটি কর্পোরেশনের পর্যাপ্ত বাজার না থাকায় যেখানে সেখানে এরকম গড়ে উঠেছে অবৈধ কাঁচা বাজার, যার ফলে মানুষের স্বাভাবিক চলাচলে যেমন বিঘ্ন ঘটছে, তেমনি কোথাও কোথাও সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। বিশ্লেষকরা বলছেন, সমস্যার সমাধানে বাজারের সংখ্যা বাড়ানোর পাশাপাশি এসব অবৈধ বাজারের বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা। পাশাপাশি নাগরিকদেরও পরিহার করতে হবে যেখানে সেখানে বাজার করার মানসিকতা। কাঁচা বাজারও যেগুলি আছে সেগুলিতে মানুষ যাচ্ছে না, আবার কোনো কোনো এলাকায় কাঁচা বাজার নাই, যে কারণে সব শ্রেণী পেশার মানুষের জন্য প্রয়োজনীয় অবকাঠামো হিসেবে যেখানে যেটা দরকার সেটা করা উচিত। অবৈধ বাজারের বিষয়ে ক্রেতাদের উপর দোষ চাপিয়ে বরাবরের মতো নিজেদের দায় এড়ালো সিটি কর্পোরেশন। পাশাপাশি নতুন প্রায় ২০টি বাজার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন দক্ষিণ সিটির প্রধান নির্বাহী। অবৈধভাবে যেটা বসছে সেটা তো সকালবেলা অনেক সময় বসে মানুষের প্রয়োজনেই, আমরা মাঝে মধ্যেই কিন্তু তাদের উচ্ছেদ করি। ২০-২৫টি মার্কেট আমাদের বর্তমানে পরিকল্পনায় রয়েছে। রাজধানীর উত্তরার মতো একটি আবাসিক এলাকায় সিটি কর্পোরেশনের কাঁচা বাজার না থাকা দুঃখজনক উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, নাগরিকদের প্রয়োজনীয় অনুষঙ্গ বাদ দিয়ে যাতে আর কোনো নতুন আবাসিক এলাকা তৈরি না হয় সেদিকে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ফার্মগেট এলাকার কাঁচা বাজারের খবর জানাতে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তামিম।
দর্শক, রিপোর্টার জুনায়েদ আল হাবিবের করা কিছুক্ষণ আগে আপনারা দেখলেন রাজধানীর কাঁচা বাজার নিয়ে যে রিপোর্টটি। আসলে এই রিপোর্টের মতে আমরাও বলতে চাই যে রাজধানীতে এত লক্ষ লক্ষ মানুষের বসবাস, সেখানে মাত্র সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাত্র 28টি বাজার আসলে নির্মাণ করা হয়েছে। তো এত মানুষের যেখানে যেই শহরে এত মানুষের বসবাস, সেই শহরের জন্য কিন্তু এই মাত্র কয়েকটি বাজার আসলে যারা বাজার সংশ্লিষ্ট আছেন তারা বলছেন যে আসলে এই বাজার এত কিন্তু খুবই খুবই স্বল্প এবং খুবই অল্প সংখ্যক বাজার রয়েছে। তো আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজধানীর ইন্দিরা রোডের যে কাঁচা বাজারটি রয়েছে সেই কাঁচা বাজারের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে, অর্থাৎ ফুটপাত দখল করে কিন্তু এই ধরনের কাঁচা বাজারগুলো আসলে গড়ে তোলা হয়েছে। আর আপনি জানেন যে এই রাজধানীর অন্যতম ব্যস্ত একটি সড়ক রাজধানীর ইন্দিরা রোড ফার্ম গেটের, এখানে আসলে বিভিন্ন কর্মজীবী মানুষের সারা দিনই কিন্তু আসলে চলাফেরা হয়। পাশাপাশি এখানে আপনি জানেন যে বিভিন্ন স্কুল কলেজ রয়েছে, এখানে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী কিন্তু এখানে প্রতিদিন আসলে চলাফেরা করেন তাদের পড়াশোনার কারণেই, বিভিন্ন পড়াশোনার সংশ্লিষ্ট বিষয়গুলো আসলে কারণেই তারা কিন্তু এখানে চলাফেরা করেন। পাশাপাশি কর্মজীবী মানুষের কিন্তু এখানে আসলে একটি ব্যাপক গ্যাঞ্জাম রয়েছে। তো এবং আরেকটি বিষয় বলে রাখি যে ঢাকা শহরের একটি মধ্যবর্তী স্থান এই ফার্মগেট এলাকার মতো একটি জায়গা, সেখানে কিন্তু ফুটপাতের পাশে কিন্তু এই ধরনের একটি বাজার গড়ে তোলা হয়েছে। তো আসলে এই ধরনের বাজার রাজধানীর বিভিন্ন অলিতে গলিতে আমরা লক্ষ্য করেছি, সকাল থেকে ঘুরেছি, সেখানেও লক্ষ্য করা গেছে বিভিন্ন অলিতে গলিতে এই ধরনের বাজার কিন্তু আমরা দেখেছি যে এখানে বাজার এভাবে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে যে এই ধরনের বাজার রোধে তারা চেষ্টা করছেন এবং পাশাপাশি যেই বাজার নির্মাণের কথাও তারা বলছেন। একটি ভালো খবর দিয়ে রাখি দর্শক আপনাদের, সেটি হচ্ছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সম্প্রতি কিন্তু আরো 20টি বাজার নির্মাণ করার কথা জানানো হয়েছে। তো এই ধরনের বাজার যারা এখানে আসলে ভুক্তভোগী, যারা আসলে ক্রেতা, তারা বলছেন যে এই ধরনের বাজারের কারণে কিন্তু বিভিন্ন যানজট সৃষ্টি হচ্ছে রাজধানীতে, পাশাপাশি চলাচলে বিঘ্ন ঘটছে। মানুষ যে চলাচল করছে, প্রতিদিনের কর্মমুখী মানুষ, জীবিকা তাগিদে যারা আসলে এখানে চলাফেরা করেন, বিভিন্ন ক্রেতারা আছেন, তারাও বলছেন যে বিভিন্ন ভোগান্তিতে তাদের আসলে পড়তে হয়। তো দর্শক, রাজধানীর যে বিভিন্ন রকম এই কাঁচা বাজার নিয়ে সমস্যা বিভিন্ন অলিতে গলিতে রয়েছে, আমরা বিভিন্ন সকাল থেকে আসলে ঘুরে বেরিয়ে দেখেছি যে বিভিন্ন অলিতে গলিতে কিন্তু এই ধরনের সমস্যা রয়েছে। তো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সমস্যা সমাধান নিরসনে তারা আসলে চেষ্টা করছেন। বিশেষজ্ঞরা বলছেন যে এত লক্ষ লক্ষ মানুষের যে শহরে বসবাস, সেই শহরে কিন্তু এত অল্প সংখ্যক বাজার খুবই দুঃখজনক একটি বিষয়। তো বলা যায় যে রাজধানীর যে কাঁচা বাজার সমস্যা, এই কাঁচা বাজার নিয়ে ফার্মগেট এলাকা থেকে আমার হাতে ছিল এই সব শেষ। দর্শক, ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ কাঁচা বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী তোহা খান তামিম। ডেলিভারিতে ধীরগতির কারণে চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের পাশাপাশি জাহাজ জট সামাল দিতে হিমশিম খাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। প্রতিদিন গড়ে বন্দর কর্তৃপক্ষ 6,500-এর বেশি কন্টেইনার ওঠানামা করালেও সে তুলনায় ডেলিভারি অর্ধেকের কম। বর্তমানে ধারণ ক্ষমতার কিছুটা বেশি কন্টেইনার রয়েছে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে। জায়গা খালি না থাকায় কন্টেইনারবাহী জাহাজের অবস্থানের সময়ও বেড়ে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামের উপর একের পর এক অস্থিরতা ভর করছে। সবশেষ প্রাইম মুভার মালিক শ্রমিকদের ধর্মঘটের রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি বন্দর কর্তৃপক্ষ। কন্টেইনার জট কাটিয়ে ওঠার জন্য নানা উদ্যোগ নিয়েও সফল হচ্ছে না তারা। এর মধ্যে দেখা দিয়েছে ডেলিভারিতে ধীরগতি। বন্ধের দিন ডেলিভারিটা কমে যায়, কারণ যারা আমদানিকারক থাকেন তারা কিন্তু অন গ্রাউন্ডে থাকেন না এবং তারা ডেলিভারি নিতে না আসলে আমাদের ডেলিভারি দেওয়ার সুযোগ নেই। সবশেষ তথ্য অনুযায়ী 36,357 ধারণ ক্ষমতার এই বন্দরে বর্তমানে কন্টেইনার রয়েছে 37,000-এর বেশি। আর বন্দরের প্রধান জেটি এবং বহির্নোঙরে পণ্যবাহী জাহাজ রয়েছে 104টি। কন্টেইনার ডেলিভারিতে ধীরগতির কারণে জাহাজও আটকা পড়ছে। মালিক পক্ষ শ্রমিক পক্ষ মিলে স্ট্রাইক করলো, এরপরে গেল ঈদের বন্ধ, এরপরে আসলো আবার প্রাইম মুভারের বন্ধ। এই যে একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে যখনই আপনি একটা অবস্টাকল সৃষ্টি করে দেবেন, তখনই কিন্তু আপনার কনজেশন বেড়ে যাবে। কন্টেইনার জটের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে পোশাক খাতের ব্যবসায়ীদের। পাশাপাশি কাঁচামাল সরবরাহের ধীরগতির কারণে বিপাকে পড়েছে অন্যান্য শিল্প মালিকরাও। কন্টেইনার জট হয়ে গেলে অন্য জাহাজ এসে মাল নামাইতে পারে না, এই কারণে আমাদের র মেটেরিয়ালস পাইতে আপনার 3 দিনের জায়গায় 10 দিন দেরি হয়ে যাচ্ছে। তখন আমার প্রোডাকশন লস হচ্ছে, আপনার শ্রমিকের বেতন বিনা কাজে দিতে হচ্ছে, মাল এয়ার শিপমেন্ট করতে হচ্ছে, মালের অর্ধেক দাম পাচ্ছি আমরা। এই যে ক্ষতিপূরণগুলা হয়তোবা এই আলটিমেটলি আপনার পোশাক শিল্পে, বিশেষ করে রপ্তানিমুখী আমাদের যে পোশাক শিল্পের মালিকরা আছে তাদেরকে বহন করতে হবে। বায়ার
তারাও এটা গ্রহণ করবে না, আমার ব্যাংকও এটা অ্যাকসেপ্ট করবে না। অথচ বন্দর কর্তৃপক্ষ গত বছর জাহাজের গড় অবস্থানের সময় কমিয়ে আনার পাশাপাশি 20 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করে রেকর্ড সৃষ্টি করেছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সরকার কোনোভাবেই সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রশ্রয় দেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি জামাত জোটের বিরুদ্ধে জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, যারাই উগ্রবাদে মদদ দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গতকাল গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় তিনি একথা বলেন। আমরা কোনো মতেই জঙ্গিবাদ সন্ত্রাসকে প্রশ্রয় দেব না, কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করি, যখনই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা কোনো জঙ্গিবাদের খবর পায় তাদের উপরে তারা অ্যাকশন নেয় এবং এই জঙ্গিবাদকে যখন খতম করে, তখন কেন যেন বিএনপির নেত্রী এবং তাদের দলের লোকরা হাহাকার করে। এই হাহাকারের অর্থটা তো আমি বুঝি না, এদের জন্য এত হাহুতাশ আর হাহাকার কান্নাকাটি কেন? এই সন্ত্রাসী জঙ্গিদের মদদ দেওয়ার একটা প্রবণতা আমরা তাদের মাঝে দেখি। অনেকগুলি মানুষকে বাঁচাবার জন্য যদি সন্ত্রাসীদের উপর আঘাত আনা হয় তাতে আপত্তিটা কিসের? আমাদের দেশের মানুষের নিরাপত্তা দেওয়া যেহেতু আমাদের দায়িত্ব, কাজে যে কোনো মূল্যে আমরা তা রক্ষা করব। আমাদের ঘোষণা স্পষ্ট, জিরো টলারেন্স টু টেরোরিজম। কাজে এই টেরোরিজমকে আমরা এখানে কোনো মতে প্রশ্রয় দেব না, আর টেরোরিজমকে যারা প্রশ্রয় দিতে যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে রাজধানীতে ডিজিটাল ওয়ার্ল্ড 2016 এর উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল ব্যবস্থার অপব্যবহার করে কেউ যাতে অপরাধ করতে না পারে সেজন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রণয়ন করছে সরকার। দেশের আর্থিক খাত ও গোপনীয় বিষয়ের তথ্যগত নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেজন্য ডিজিটাল সিকিউরিটি কাউন্সিল গঠনের কথাও জানান শেখ হাসিনা। 16 কোটি মানুষের বাংলাদেশে বর্তমানে 13 কোটি মোবাইল সিম সক্রিয়। প্রত্যক্ষভাবে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও পৌঁছেছে 6 কোটির ঘরে। প্রতিটি উপজেলায় ফাইবার অপটিক কেবলে ইন্টারনেট সংযোগ এবং দেশব্যাপী ছড়িয়ে থাকা ডিজিটাল সেন্টারের কল্যাণে নাগরিক নানা পরিষেবাই আজ হাতের মুঠোয়। দেশের প্রায় সব ক্ষেত্রে ডিজিটালাইজেশন পদ্ধতি চালুর উদ্যোগকে এগিয়ে নিতে প্রতি বছরের মতো এবারও পর্দা উঠল তথ্য প্রযুক্তি খাতের সবচেয়ে বড় উৎসব ও মেলা ডিজিটাল ওয়ার্ল্ড 2016। বুধবার সকালে রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে নন স্টপ বাংলাদেশ প্রতিপাদ্যে এবারের ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য ও প্রযুক্তি খাতের 400টি সংস্থা ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে এই আয়োজনে। উদ্বোধনী পর্বের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ডিজিটালাইজেশনের পাশাপাশি এর পদ্ধতিগত নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে সরকার। আইন করা হচ্ছে রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা ও আর্থিক খাতের নিরাপত্তায়। ডিজিটালাইজেশনের সঙ্গে সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যার সৃষ্টি হয়েছে, এই জন্য সাইবার সিকিউরিটি বিষয়ে আমাদের সক্ষমতা বাড়াতে হবে। বিশেষ করে আর্থিক খাত ও গোপনীয় বিষয়ের নিরাপত্তা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ডিজিটাল সুবিধা ব্যবহার করে অপরাধ কার্যক্রম যাতে কেউ চালাতে না পারে সে ব্যবস্থাও আমাদের নিতে হবে। আগামী বছর বঙ্গবন্ধু স্যাটেলাইটের অপারেশন চালু হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তায় এজেন্সি গঠন করে দক্ষ জনসম্পদ তৈরিরও ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2016 প্রণয়ন করতে যাচ্ছে। এর আওতায় বাংলাদেশে বিশ্বমানের ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন, সাইবার সিকিউরিটি এজেন্সি গঠন, সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিম এবং উচ্চ পর্যায়ের ডিজিটাল সিকিউরিটি কাউন্সিল গঠন করা হবে। এরপর লার্নিং ও আর্নিং প্রকল্পের আওতায় গ্রামীণ পর্যায়ে নারীদের তথ্য প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দিতে 5টি অত্যাধুনিক মোবাইল বাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন মেলার বিভিন্ন স্টলও। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। এজলাস সংকটে চরমভাবে ব্যাহত হচ্ছে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার কাজ। চরম ভোগান্তিতে বিচার প্রার্থীরা। বাংলাদেশ ইংল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। প্রায় 15 মাস পর সাদা পোশাকে মাঠে নামল বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করছে ইংল্যান্ড। শেষ খবর পর্যন্ত ইংলিশদের সংগ্রহ বিনা উইকেটে 5 রান। প্রথম টেস্টেই অভিষেক হচ্ছে অনূর্ধ্ব 19 দলের নেতৃত্ব দেয়া মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি ও সাব্বির রহমানের।
আর ইংলিশদের হয়ে অভিষেক হচ্ছে বেন ডাকেনের এবং 11 বছর পর আবারও টেস্ট একাদশে ফিরেছেন গ্যারেথ বেটি। এই ম্যাচে মাঠে নেমে অ্যালেক্স স্টুয়ার্টকে ছাপিয়ে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ 134 টেস্ট খেলার রেকর্ড গড়েন অধিনায়ক কুক। চট্টগ্রামের রৌদ্রোজ্জ্বল আবহাওয়াতে শুরু হয়েছে টেস্টটি। এর আগে গেল বছর ভারতের বিপক্ষে একটি ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2টি টেস্ট বৃষ্টির কারণে ড্র হয়। দর্শক, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের খবর জানতে আমরা চলে যাচ্ছি সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাসের কাছে। পার্থ। ধন্যবাদ রাজু। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যকার যে প্রথম টেস্ট ম্যাচ, সেই টেস্ট ম্যাচ কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। ঠিক সকাল 10টায় টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে কিন্তু ইংল্যান্ডের অধিনায়ক আলিস্টার কুক। তো সেক্ষেত্রে আলিস্টার কুক এবং বেন ডাকেট তারা দুইজনেই কিন্তু ওপেনিং ব্যাটিং করতে নেমেছে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু এই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রচুর দর্শক কিন্তু এখানে আসছেন, বিশেষ করে শুধুমাত্র এই বাংলাদেশ দলের যে খেলা, সেই খেলাকে উপভোগ করার জন্যই কিন্তু তারা দলে দলে কিন্তু এখানে আসতে শুরু করেছেন। আর আমি আপনাদের একটু যদি জানিয়ে রাখতে চাই, আজকের খেলায় কিন্তু 3 জন নতুন মুখ আছে বাংলাদেশ দলে, যাদের অভিষেক হয়েছে। অনূর্ধ্ব 19 দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, এছাড়া রয়েছে টি-20 এবং ওয়ানডেতে বাংলাদেশের সবসময় মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমানও কিন্তু আজকে অভিষেক হচ্ছে এই ম্যাচে। এছাড়া হচ্ছে রাব্বি, যিনি পেস বোলিং এর জন্য যাকে নেওয়া হয়েছে। তো এই 3 জনের অভিষেক হচ্ছে আজকের এই প্রথম টেস্ট ম্যাচে। তো সেক্ষেত্রে বাংলাদেশ দলের বলা যায় যে 2 জন পেসার এবং 1 জন বিশেষজ্ঞ স্পিনার তাইজুল ছাড়াও কিন্তু আরো বেশ কয়েকজন অলরাউন্ডার বাংলাদেশ দলে রয়েছে। আর ইংল্যান্ডের ক্ষেত্রে যদি বলি, ইংল্যান্ডের যে অধিনায়ক আলিস্টার কুক 134 ম্যাচ কিন্তু তিনি টেস্ট খেলছেন আজকের এই টেস্ট ম্যাচে। সেক্ষেত্রে সেটি কিন্তু রেকর্ড। এর আগে 133 টেস্ট ম্যাচ খেলে রেকর্ড ছিল কিন্তু ইংল্যান্ডের আরেক অধিনায়কের। তো সেক্ষেত্রে বলা যায় সকাল থেকে কিন্তু এখানে আবহাওয়া অনেক ভালো, সকাল থেকে রোদ রয়েছে। আর যারা এই যে আমার পিছনে যারা দর্শকরা রয়েছেন, তারা কিন্তু সকাল থেকেই এখানে প্রবেশ করছেন, বিশেষ করে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে। আর বাংলাদেশ দল যেহেতু 14 মাস পর এই লঙ্গার ভার্সনে যে ক্রিকেট টেস্টে খেলছে, তো সেক্ষেত্রে দর্শকদের আগ্রহ কিন্তু অনেকটা বেশি। আজকে বাংলাদেশ দল কেমন খেলবে, ওয়ানডে বা টি-20 ফরম্যাটে বাংলাদেশ দল কিন্তু এখন অনেকটাই পরিণত। গত 2 বছর ধরে অনেকটাই ধারাবাহিক পারফরমেন্স করছে টাইগাররা। তো সেক্ষেত্রে টেস্টে কিন্তু ওয়ানডে এবং টি-20 ফরম্যাটের মধ্যে বাংলাদেশ দল ভালো না খেললেও আজকে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম যে ম্যাচ, তো সেই ম্যাচে কিন্তু বাংলাদেশ ভালো খেলবে এমনটাই প্রত্যাশা করছেন এখানের দর্শকরা। এবং তারা বলছে আজকে সারাদিনই কিন্তু তারা মাঠে থাকবেন এবং মাঠে থেকে তাদের যে প্রিয় দল, সেই প্রিয় দলকে তারা সমর্থন জানাবেন। আর গতকাল বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম যেমনটি জানিয়েছিলেন, প্রতিটি সেশনে ভালো খেলায় কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেশন অনুসারে যদি ভালো খেলতে পারে তাহলে কিন্তু এই টেস্ট ম্যাচে একটি ভালো ফলাফল আশা করতেই পারে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে সর্বশেষ খবর। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট যে চলছে, সেই টেস্টের খবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থপ্রতিম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস 2016 উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলছে বর্ণাঢ্য আয়োজন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাশেদ লিমন, চলে যাচ্ছে তার কাছে। রাশেদ। সাজিদ, 10 বছর পেরিয়ে 11তম বছরে পদার্পণ করলো পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবং এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজকে যে 11 বছর পদার্পণ উপলক্ষে বিশ্ববিদ্যালয় দিবসে তারা কিন্তু সকাল থেকেই নানা দিনভর নানা আয়োজন রয়েছে। তবে সকাল 10টায় শুরু হয় এই বর্ণাঢ্য র্যালি এবং বর্ণির এই র্যালি নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এবং তার নেতৃত্বে কিছুক্ষণ আগে আমরা দেখেছি পুরো অনুষ্ঠান যখন শুরু হয়, অনুষ্ঠানে আমরা দেখেছি যে বেলুন এবং পায়রা উড়িয়ে প্রথমে এই বিশ্ববিদ্যালয়ের যে আজকের যে কার্যক্রম, সেই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এবং এর ফলে কিন্তু আমরা দেখেছি পরেই সেই বর্ণাঢ্য র্যালিটি বের হয়। এবং এই র্যালিতে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেমন রয়েছে এবং ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে। এবং এই ছাত্রছাত্রীরা কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ হয়ে বা বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন সংগঠন রয়েছে, ডিবেটিং ক্লাব বা আবৃত্তি অ্যাসোসিয়েশন সহ এভাবে নিজেদের যে বিভাগগুলো রয়েছে, বিভাগগুলো বাদে তারা বিভিন্ন ভাগে ভাগ হয়ে এবং তারা সে বর্ণিল নানা রঙের সেজে
নানাভাবে আতশবাজি ফুটিয়ে এবং ফুল ছিটিয়ে ছিটিয়ে তাদের এই দিনটি পালন করছেন। এবং পাশাপাশি তারা কিন্তু আসলে আজকে সারা দিনব্যাপী আরো তাদের প্রোগ্রাম রয়েছে, এর মধ্যে আলোচনা অনুষ্ঠান রয়েছে, কনসার্ট রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু আসলে যেমনটি বলছিলাম যে বাহারি রঙে আসলে বর্ণিলভাবে সেজে শরীরে আবির মেখে তারা কিন্তু আসলে এই পুরো দিনটিকে বর্ণিল করে তাদের এই দিনটি উদযাপন করছে। তো এই ছিল রাজু জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এখনকার মতো সব শেষ। যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস 2016 উপলক্ষে যে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে সে র্যালির খবর জানাচ্ছিলেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি। যাচ্ছি তার কাছে। রকি, রাজু, আপনি শুনেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। মূলত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু এই শিক্ষার্থীর নাম। এই ডাইনিং হলের যে ডাইনিং আছে সেই ডাইনিং এর এক পাশ থেকে তাকে উদ্ধার করা হয়েছে। সে ড্রেনের এক পাশে পড়েছিল এবং সকালে যখন ডাইনিং এর কর্মচারীরা আসে এবং তখন তারা এই লাশটি দেখতে পায় এবং পরে হল কর্তৃপক্ষ এবং তারপর পুলিশকে জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। আমরা পুলিশের সাথে এরই মধ্যে কথা বলেছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি এখনো বলছেন, পুলিশ যেটি বলছেন যে আসলে তার মাথায় একটি আঘাতের চিহ্ন আছে, কিন্তু এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা বা কি জাতীয় বিষয় এই বিষয়ে তারা এখনো কোনো স্পষ্ট ধারণা দিতে পারছে না। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই দাঁড়িয়ে আছে, তার সহপাঠী এসেছেন, তার বিভাগের শিক্ষকরা এসেছেন। তো আমরা সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষককে দেখছি, তিনি সাংবাদিক বিভাগেরই সভাপতি। কিভাবে কোন বর্ষে আমাদেরকে একটু বলবেন যে কিভাবে মারা গেল, আপনারা কিভাবে শুনলেন? এটা আমি সকালে 9:15 দিকে আমি একজন শিক্ষার্থী আমাকে ফোন করে জানায় যে স্যার একটা লতিফ হলের ডাইনিং এর পেছনে একটা লাশ দেখা যাচ্ছে। আমরা এখনো নিশ্চিত নয় যে সেটা আমাদেরই কোনো শিক্ষার্থী কিনা। তারপর পরই আমি সাথে সাথেই ডিপার্টমেন্ট থেকে লতিফ হলের দিকে রওনা হয় এবং পরবর্তীতে প্রতিমধ্যেই আমি জানতে পারি যে এটা আমাদেরই বিভাগের শিক্ষার্থীর লিপুর মরদেহ। তারপরে তো এসে সবাই আপনারা যা দেখেছেন আমরাও দেখেছি, পুলিশ এখান থেকে লাশটা আপাতত নিয়ে গেছে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে। আমরা আশা করি রাজু, এছাড়াও প্রথমে যিনি দেখেছেন যে কর্মকর্তা এখানে দেখেছিলেন ডাইনিং কর্মচারী, তার সাথে অল্প একটু আমরা কথা বলবো। আপনি কিভাবে দেখলেন? আমি মশলা করতে যে আদালতে যে দেখেছি যে একটা লাশ পড়ে আছে। আমি কাকাকে বললাম, কাকা একটা লাশ পড়ে আছে। কাকা আবার খবর দিল এবং তার পিছে এই গেটে দাঁড়িয়ে বাকিটা এখন ময়নাতদন্তের রিপোর্টে বেরিয়ে আসবে বলে। তো শুনছিলেন যে তারা এই ডাইনিং কর্মচারীরা সকালে এসে লতিফ হলের পাশে ড্রেনের পাশে এক পাশে লাশটি পড়ে থাকতে দেখে এবং তারা হল কর্তৃপক্ষকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। বর্তমানে এই লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তো আসলে কিভাবে এই ঘটনাটি ঘটেছে এটা কিন্তু স্পষ্টভাবে তার সহপাঠী, শিক্ষক বা হল কর্তৃপক্ষ কেউ এখনো বলতে পারছেন না। তো রাজু, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের খবর। সহকর্মী সাইফুর রহমান রকি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সেই খবর তিনি আমাদের জানাচ্ছিলেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। চুয়াডাঙ্গায় স্কুল ছাত্র সজীব হত্যা মামলার আসামি শাকিল ও সবুজ গুলিতে নিহত হয়েছে। র্যাব বলছে বন্দুকযুদ্ধ। র্যাব 6-এর আঞ্চলিক কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গত রাত 2:30টার দিকে তাদের একটি টহল দল দর্শনার মোহাম্মদপুর এলাকায় গেলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে শুরু হয় বন্দুকযুদ্ধ। এক পর্যায়ে দুর্বৃত্তরা পিছু হটলে র্যাব ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে। এ সময় সেখান থেকে একটি শার্টার গান, 4 রাউন্ড গুলি সহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। 29 জুলাই সন্ধ্যায় মুক্তিপণের দাবিতে 8ম শ্রেণীর শিক্ষার্থী সজীবকে অপহরণ করা হয়। পরে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। সময় সংবাদে আরো থাকছে। নিউ ইয়র্কে পুলিশের গুলিতে মানসিক ভারসাম্যহীন এক কৃষ্ণাঙ্গ নারী নিহত। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে। এজলাস সংকটের কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার প্রক্রিয়া।
প্রতিদিন 7টি এজলাসে পালা করে আদালত বসে 15টি, ফলে চরম ভোগান্তি ও ক্ষতির মুখে পড়ে দিশেহারা বিচার প্রার্থীরা। কর্তৃপক্ষ বলছে, নতুন ভবন না হওয়া পর্যন্ত এই সংকট মোকাবিলার কোনো পথও তাদের সামনে খোলা নেই। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। ফেনী জেলা জজ আদালত ভবনের 308 নম্বর কক্ষে প্রতি কার্যদিবসে ঝুলানো হয় একাধিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালতের ফলক। একই চিত্র এখানকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রতিটি এজলাসের। আদালত সূত্র জানায়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিজস্ব ভবন না থাকায় জেলা জজ আদালত ও পৃথক জেলা কালেক্টরেট ভবনের 7টি কক্ষের এজলাসে পালা করে বসছেন চিফ জুডিশিয়াল, অতিরিক্ত চিফ জুডিশিয়াল, জ্যেষ্ঠ জুডিশিয়াল, জুডিশিয়াল ও আমলি আদালত সহ 15টি আদালতের 8 বিচারক। আর এসব এজলাস কক্ষের সামনের বারান্দাগুলোতে গাদাগাদি করে অপেক্ষার প্রহর গুনেন বিচার প্রার্থীরা। সময়ের জটের কারণে সময় গড়িয়ে গেলেও ডাক আসে না অনেকের, ফলে বাড়ছে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা। বারবার আমাদের ডেট পড়তেছে, কোনো শুনানি হয় না ঠিকমতে। আমরা বিভিন্নভাবে আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি। একটা কোর্টের যদি সাক্ষী বা অন্যান্য যারা হয়ে যায়, তাহলে আমরা আরেকটা কোর্ট হইতে লেট হয়ে যায়। মুরগির টাকা দেওয়া ছাড়া তারা কথা বলে না, কিন্তু আমাদের হিয়ারিং কোনো কিছু না হইলো, কিন্তু টাকা তাদেরকে দিয়ে দিতে হবে। কোন আদালত কোন জায়গায় বসবে, কোন কক্ষে বসবে, এভাবে আমরাও বলতে পারি না, বিচারপ্রার্থীরা যারা আছে তারাও বলতে পারে না। ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি জানালেন, কর্তৃপক্ষকে দফায় দফায় জানিয়েও প্রতিকার পাচ্ছেন না তারা। আসলে কি জন্য এটার সংকটটা মাঝে মাঝে সৃষ্টি হয় এবং আমাদের সবাই আমরা হয়রানির শিকার হই, এটাই আমাদের কাছে বোধগম্য না। ফেনীর পাবলিক প্রসিকিউটর জানান, মন্ত্রণালয় থেকে অতিরিক্ত বরাদ্দ না দেয়ায় পৃথক ভবন নির্মাণের কাজ শুরু করা যাচ্ছে না। অতিরিক্ত টাকাটা যদি মন্ত্রণালয় বরাদ্দ করে তাহলে আমাদের ভবন হবে এবং এজলাস সংকট দূর হবে, লিটিগেন্ট পাবলিক উপকৃত হবে বলে আমি মনে করি। গত জুন মাস পর্যন্ত ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মোট 5486টি মামলার মধ্যে 2279টি বিচারাধীন। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। বাংলাদেশ ভারত ট্রানজিট বাস্তবায়ন প্রক্রিয়ায় চলতি বছরই আখাউড়া আগরতলা রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে। বুধবার ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় এ বিষয়ে দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে। এই রেলপথ চালু করা হলে দুদেশের মধ্যকার যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। 15 কিলোমিটার দীর্ঘ এই রেলপথ তৈরিতে খরচ হবে $14.5 কোটি মার্কিন ডলার। 2010 সালে নয়াদিল্লিতে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে আখাউড়া আগরতলা রেল লাইন সংযোগের সিদ্ধান্ত হয়। শেষ 5 বছরে 5টি বন্ধ পাটকল চালুর সঙ্গে 35,000 শ্রমিককে স্থায়ীভাবে নিয়োগ দিয়েছে সরকার। যে পদক্ষেপকে সোনালী অতীত ফিরিয়ে আনার উদ্যোগ বলা হলেও বাস্তবে তা এখন পাট খাতের জন্য পরিণত হয়েছে গলার ফাঁসে। এমনকি বেশিরভাগ সময় কর্মহীন প্রায় 22,000 শ্রমিককে শুধু বেতন ভাতা দিতেই বছরে ব্যয় $250 কোটি টাকা, যেটিকে সম্পূর্ণ অপচয় মনে করলেও শ্রম আইনের বাধ্যবাধকতার কারণে শ্রমিক ছাঁটাই কঠিন বলেই মনে করছে সরকার। সমস্যাগ্রস্ত পাট শিল্প নিয়ে জুবায়ের ফয়সালের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন 4র্থ পর্ব। সরকারি মিলিত তো ভাই টাকা, আমি খালি হাজিরা উঠলে আমার টাকা। পুরা টিফিনে যায় তখন আমার 4টে মেশিন দেখা লাগে, আর এমনি আবার 2টো মেশিন। শ্রমিকদের এমন কর্মচাঞ্চল্য খুলনা অঞ্চলের একটি ব্যক্তি মালিকানাধীন পাটকল জুট টেক্সটাইল মিলসের, যেখানে দিন এবং রাত 2 শিফটে কর্মরত 250 শ্রমিক প্রতিদিন উৎপাদন করছে প্রায় 35 টন রফতানিযোগ্য সুতা আর চটের বস্তা। এবার ঘুরে আসা যাক সরকারি পাটকল দৌলতপুর জুট মিল থেকে, যেখানে বেসরকারি মিলের মতো একই মেশিনগুলোর কোনোটিতে কাজ করছেন 3 জন, আবার কোনোটিতে 5 জন শ্রমিক। সব মিলে 1000 খানেক শ্রমিক 2 শিফটে পাটকলটিতে দৈনিক উৎপাদন করছে মাত্র 9 টন পাট পণ্য। আর এসব কারণেই শুধুমাত্র গত 3 বছরেই বিজেএমসির লোকসান 700 কোটি টাকা। এরপরও সংস্থাটির মাথায় চেপে আছে বাড়তি প্রায় 6000 শ্রমিক কর্মচারীর পাওনা পরিশোধের বোঝা। বেসরকারি কিছু কিছু মিল আছে, তার দেখা যায় যে যেখানে লোকবলের সেট আপ 5 জন, সেখানে আমার ওই একই মেশিনারিজ সেখানে হয়তো আমার 10 জন দিয়ে আমার কাজ করা যায়, সেক্ষেত্রে আমার ওয়েজেস বা মজুরিটা একটু বেশি লাগতেছে।
যদিও অতিরিক্ত শ্রমিক ছাঁটাইয়ের সঙ্গে বিজেএমসির অব্যাহত লোকসান কমাতে সরকারের পক্ষ থেকে বারবার মহাপরিকল্পনা গ্রহণের কথা বলা হয়েছে, কিন্তু এখনো আলোর মুখ দেখেনি সেসব উদ্যোগ। পার্মানেন্ট শ্রমিকদের এটা এই মজুরি কমিশনের আওতায়, তাদের এই সরকারি চাকরির মতো তাদের চাকরি, অতএব তাদেরকে এই শ্রমিক থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কোনো শ্রমিক যাতে বেকার বসে বেতন না দিতে হয়, যার জন্য আমরা 2 শিফট থেকে 3 শিফট কিন্তু চালু করতেছি। বিজেএমসিতে বর্তমানে 35,000 স্থায়ী, 27,000 বদলি ও 6,000 আউটসোর্সিং শ্রমিক কর্মরত রয়েছে, যার মধ্যে প্রায় 22,000 শ্রমিককে কোনো কাজ ছাড়াই দিতে হচ্ছে বেতন ভাতা। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শ্রমিক কিংবা শ্রমিকের স্বল্পতা, দুটোর কোনোটিই শিল্পের জন্য মঙ্গলজনক নয়। কিন্তু বাস্তবতা বলছে বেসরকারি মিলগুলোর চেয়ে বেশি শ্রমিক কাজ করলেও উৎপাদনের দিক থেকে বেশ পিছিয়ে আছে সরকারি পাটকলগুলো। আর এসব কারণেই অসংখ্য উদ্যোগ নেয়ার পরও লাভের মুখ দেখছে না বিজেএমসি। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, দৌলতপুর, খুলনা। যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমইএ স্থাপিত প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে কুড়িগ্রামে তৈরি করা হচ্ছে দক্ষ নারী পুরুষ গার্মেন্টস শ্রমিক। আর প্রশিক্ষণ শেষ করার সাথে সাথে দেয়া হচ্ছে চাকরি। দারিদ্র্যপীড়িত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় বদলে যাচ্ছে জেলার আর্থসামাজিক অবস্থা। মোমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2007 সালের ডিসেম্বরে জেলা যুব ভবনে সোয়েটার নিটিং অ্যান্ড লিঙ্কিং মেশিন অপারেটিং প্রশিক্ষণ কেন্দ্রের যাত্রা শুরু হয়। এই প্রশিক্ষণ কেন্দ্রে প্রতি ব্যাচে 90 জন যুবক যুবতীকে 1 মাস মেয়াদী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ গ্রহণে প্রশিক্ষণার্থীদের কোনো খরচ নেই, থাকা খাওয়া সহ যাবতীয় ব্যয় বহন করছে বিজিএমইএ। আর প্রশিক্ষণ শেষ করার সাথে সাথে রয়েছে চাকরির নিশ্চয়তা। ফলে দীর্ঘদিন বেকার থাকার পর এই প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পেয়ে খুশি প্রশিক্ষণার্থীরা। থাকা খাওয়ার ব্যবস্থা ফ্রি করে দিয়েছে, তাই আমি এখানে প্রশিক্ষণ এসেছি। আমি এসএসসি পাস করার পর 5 বছর বসে থাকার পর সোয়েটার নিটিং প্রশিক্ষণে সুযোগ পেয়েছি। প্রশিক্ষণ শেষের সাথে সাথে গাজীপুরের নাওজোর এলাকায় একটি সোয়েটার কারখানায় চাকরি পেয়ে দারুণ খুশি প্রশিক্ষণার্থী। আমি 1 মাসের প্রশিক্ষণ নিয়েছি, নেওয়ার পরে আমার দিগন্ত সোয়েটারে চাকরি হয়েছে, আমি খুব খুশি। এই কেন্দ্রে প্রতি মাসে নিটিং বিষয়ে 60 জন এবং লিঙ্কিং বিষয়ে 30 জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সোয়েটার নিটিং এ 60 জন, সোয়েটার লিঙ্কিং মেশিনে 30 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে বিভিন্ন সোয়েটার ফ্যাক্টরিতে তাদের চাকরি দেওয়া হয়। দারিদ্র্যপীড়িত এ জেলায় বেকার যুবক যুবতীর সংখ্যা প্রায় 7 লাখ। প্রশিক্ষণ কেন্দ্রটির মাধ্যমে কর্মসংস্থান হওয়ায় জেলায় আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়েছে। সোয়েটার নিটিং এবং লিঙ্কিং মেশিন অপারেটিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে অনেক বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হয়েছে। এই কর্মসংস্থানের ফলে বেকার যুব সমাজের এবং কুড়িগ্রামের আর্থসামাজিক উন্নয়ন সাধিত হচ্ছে। গত 9 বছরে প্রশিক্ষণ কেন্দ্রে 91টি ব্যাচে 5,777 জন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এদের মধ্যে 5,200 জন ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করছেন। সময় সংবাদ, কুড়িগ্রাম। 16 বছর আগে 90 লাখ টাকা খরচ করে মাদারীপুরে নির্মাণ করা পৌর মিনি সুপার মার্কেটটি কাজেই লাগেনি। এখন সেটিকে ভেঙে নতুন করে গড়ে তোলা হচ্ছে কমিউনিটি সেন্টার। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। মার্কেট ও কমিউনিটি সেন্টার নির্মাণে পরিকল্পনার অভাবকেই দুষছেন সচেতন নাগরিক কমিটি। তবে পৌর মেয়রের দাবি, আর্থিক লাভের আশায় মার্কেটটি ভেঙে নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক কমিউনিটি সেন্টার। সঞ্জয় কর্মকার অভিজিতের পাঠানো তথ্য ও সাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2000 সালে মাদারীপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের শকুনিতে 90 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই মিনি সুপার মার্কেটটি। কিন্তু নির্মাণের 16 বছরেও কাজে আসেনি এটি। দীর্ঘদিন ধরে লোকসান গুনতে থাকা মার্কেটটিকে এখন ভেঙে ফেলা হচ্ছে। এরপর এখানে 1 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে অত্যাধুনিক কমিউনিটি সেন্টার। এভাবে অর্থ নষ্ট করে মার্কেট ও কমিউনিটি সেন্টার নির্মাণ করায় ক্ষুব্ধ স্থানীয়রা। এটা দীর্ঘ বছর পর্যন্ত এখানে পরিত্যক্ত অবস্থায় ছিল, এখানে কোনো আয় বাণিজ্য কিছুই হয় না। এখানে গরু, ছাগল, ভেড়া এইসব পালা হইতো এবং ইয়াবা, গাঁজা, হিরোইন এইসবের মাদক এলাকা যুক্ত ছিল এটার সাথে। ভালো রাস্তা না করে পরিবেশটা চেঞ্জ করলেন না, কিন্তু এই জায়গায় কমিউনিটি সেন্টার করলেন, তাইলে আমার সন্দেহ আছে যে এটা কতটুকু সাকসেসফুল হবে। পরিকল্পনা ছাড়া মিনি সুপার মার্কেটটি নির্মাণ করা হয়েছিল বলে মনে করেন সচেতন নাগরিক কমিটির সদস্যরা। দোকানগুলো ভাড়া হয় নাই এবং পড়েছিল দীর্ঘদিন, কোনো কাজে লাগে নাই। আবার শুনছি যে সেটি ভেঙে
সেখানে কোটি টাকা খরচ করে মিলনায়তন করবে, আমি জানি না সেটাও কি হবে। অবশ্য পৌর মেয়রের দাবি, ক্ষতির হাত থেকে বাঁচতে মার্কেটটিকে ভেঙে নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক মানের কমিউনিটি সেন্টার। একটি সৌন্দর্য বর্ধন সহ এটি কমিউনিটি সেন্টার হবে, যে কমিউনিটি মাদারীপুর পৌর কমিউনিটির অন্তপক্ষে বিবাহ অনুষ্ঠানাদি, সামাজিক অনুষ্ঠানাদি এবং বিভিন্ন কনফারেন্সে এখান থেকে পৌরসভার আর্থিক লাভবান হওয়ার সুযোগ রয়েছে। মাদারীপুর পৌরসভার তথ্য অনুযায়ী মার্কেটটি নির্মাণের 16 বছরে বিদ্যুৎ বিল সহ লোকসান গুনতে হয়েছে 4 লাখ টাকা। সময় সংবাদ, মাদারীপুর। দেশের বাইরের খবর, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে শেষ বিতর্কেও ট্রাম্পকে পরাস্ত করলেন হিলারি ক্লিন্টন। দর্শক জরিপে 52% ভোট পেয়েছেন ডেমোক্র্যাট এই প্রার্থী। অন্যদিকে 39% ভোট ট্রাম্পের ঝুলিতে। সাম্প্রতিক বিভিন্ন অভিযোগের জন্য হিলারির কড়া সমালোচনা ও তীর্যক মন্তব্যের শিকার হয়েছেন ট্রাম্প। অন্যদিকে প্রতিদ্বন্দ্বীকে ছেড়ে কথা বললেননি রিপাবলিকান এই প্রার্থী। বিভিন্ন ইস্যুতে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি যুক্তির লড়াইয়ে 90 মিনিটের এই বিতর্ক ছিল টান টান উত্তেজনার। সঞ্চালক ক্রিস ওয়ালেসের ঘোষণার সঙ্গে সঙ্গেই বিতর্ক মঞ্চে দুই প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্প কোনো ধরনের সৌজন্য না দেখেই জড়িয়ে পড়লেন তর্কযুদ্ধে। বলা হচ্ছিল নির্বাচনের মাত্র 19 দিন আগে শেষ বিতর্কে ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ কাজে লাগাবেন ট্রাম্প। বিভিন্ন আলোচনা সমালোচনায় ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি পেছনে ফেলে দুই প্রার্থীর কাছ থেকে ভবিষ্যৎ পরিকল্পনার আশা করা হচ্ছিল। কিন্তু বিতর্কে ঘুরে ফিরে এসেছে ট্রাম্পের নারী বিতর্ক। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ আবারও নাকচ করে পুরোপুরি বানোয়াট বললেন বহু বিতর্কের জন্ম দেয়া এই রিপাবলিকান প্রার্থী। ট্রাম্পকে কুপকাত করতে কথার অস্ত্র চালাতে বেশ তৎপর ছিলেন হিলারি। তার মন্তব্য, নারীদের অপমান করা ট্রাম্পের সহজাত। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতি, সিরিয়া ও পররাষ্ট্র নীতি প্রসঙ্গে উঠে আসে রাশিয়ার নাম। হিলারি অভিযোগ তোলেন রাশিয়ার সঙ্গে সখ্য রয়েছে ট্রাম্পের। রাশিয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনী ওয়েবসাইট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য হ্যাক করে উইকিলিক্সের কাছে সরবরাহ করছে। ট্রাম্প একে উৎসাহিত করে আসছেন। রাশিয়া ট্রাম্পকে পুতুল প্রেসিডেন্ট বানিয়ে সুবিধা নিতে চায়। পাল্টা অভিযোগে ট্রাম্পের মন্তব্য, হিলারি ও ওবামা সিরিয়া বিষয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতা করেছে। ট্রাম্প এবারও অস্ত্র নিয়ন্ত্রণের বিপক্ষে নিজের অবস্থান তুলে ধরেন। অন্যদিকে হিলারি অস্ত্র রাখার পক্ষে সমর্থন দিলেও এক্ষেত্রে একটি নিয়ন্ত্রণ আইন থাকা উচিত বলে মন্তব্য করেন। গর্ভপাত বিষয়ে নারীদের স্বাধীনতা দেখতে চান হিলারি। অন্যদিকে ট্রাম্পের যুক্তি হল এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাজ্যগুলোর হাতে থাকতে হবে। অভিবাসন বিষয়ে ট্রাম্প তার আগের অবস্থান থেকে এতটুকু সরে আসেননি। ওবামার অভিবাসন নীতি যুক্তরাষ্ট্রের বিপর্যয় ডেকে এনেছে। দেশকে নিরাপদ করতে অবশ্যই সীমান্তে কড়াকড়ি আরোপ করা হবে। আমরা চাই না সিরিয়া, ইরাক কিংবা আফ্রিকা থেকে ভিন্ন সংস্কৃতির কেউ এসে এদেশে সহিংসতা সৃষ্টি করুক। অন্যদিকে হিলারি কঠোর অভিবাসন আইনের বিরুদ্ধে তার অবস্থান তুলে ধরেন। নির্বাচনের ফলাফল মেনে নেবেন কিনা বিতর্কের শেষ দিকে এমন প্রশ্নের জবাব না দিয়ে বিষয়টি এড়িয়ে যান ট্রাম্প। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। এদিকে নিউ ইয়র্কে পুলিশের গুলিতে মানসিক ভারসাম্যহীন এক কৃষ্ণাঙ্গ নারী নিহত হয়েছে। পুলিশ জানায়, ডেবোরা ডেনার নামে নিহত ওই নারীর নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টের বাসিন্দারা তার অনিয়ন্ত্রিত আচরণ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশকে দেখে ওই নারী কাঁচি ও বেসবল ব্যাট নিয়ে তেড়ে আসলে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই নারীর। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার পুলিশের বিরুদ্ধে জনরোষ তৈরি হলে ওই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। কেড়ে নেওয়া হয় তার পিস্তল ও ব্যাজ। এদিকে এই ঘটনায় পুলিশ ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেমস ও'নিল। এছাড়াও এই ঘটনায় দুঃখ প্রকাশ করে এর সুষ্ঠু তদন্তের অঙ্গীকার করেছেন নিউ ইয়র্ক মেয়র বিল ডি ব্লাসিও। দর্শক, আবারও বাংলাদেশ ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রসঙ্গ। প্রায় 15 মাস পর সাদা পোশাকে মাঠে নামল বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করছে অতিথি ইংল্যান্ড। শেষ খবর পর্যন্ত ইংলিশদের সংগ্রহ 3 উইকেটে 21 রান। প্রথম টেস্টেই অভিষেক হয়েছে অনূর্ধ্ব 19 দলের নেতৃত্ব দেয়া মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি ও সাব্বির রহমানের। আর ইংলিশদের হয়ে অভিষেক হয়েছে বেন ডাকেনের। 11 বছর পর আবারও টেস্ট একাদশে ফিরেছেন ইংলিশ স্পিনার গ্যারেথ প্যাটি। এই টেস্টে অ্যালেক্স স্টুয়ার্টকে ছাপিয়ে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ 134 টেস্ট খেলার রেকর্ড গড়েছেন অধিনায়ক অ্যালিস্টার কুক। ব্যাটিংয়ে নেমে ইংলিশদের ওপেনিং জুটি কুক ও ডাকেট, শফিউল ও মিরাজ বেশ চাপে রাখে। বিশেষ করে অভিষিক্ত মিরাজের অফ স্পিনে খেলতে বেগ
পেতে হচ্ছে ইংলিশ ব্যাটসম্যানদের। সেই ধারায় মিরাজের স্পিনে বোকা বনে পরিষ্কার বোল্ড হন বেন ডাকেট। তিনি ফেরেন 14 রান করে। পরের ওভারে সাকিবের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। পরের ওভারে আবারও মিরাজের আঘাতের আউট গ্যারি ব্যালেন্স। দলীয় 21 রানে পরপর 3 উইকেট হারিয়ে দারুণ চাপে অতিথিরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজধানীতে 1.5 কোটি মানুষের জন্য আছে মাত্র 28টি কাঁচা বাজার। প্রভাবশালীদের ছত্রছায়ায় অলিতে গলিতে গড়ে উঠেছে অবৈধ বাজার, দায় এড়ালো সিটি কর্পোরেশন। ধীর গতিতে ডেলিভারির কারণে চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের পাশাপাশি বেড়েছে জাহাজ জট, আর্থিক ক্ষতির শিকার ব্যবসায়ীরা। আমদানিকারকদের দুষলেন বন্দর কর্তৃপক্ষ। চুয়াডাঙ্গায় স্কুল ছাত্র সজীব অপহরণ ও হত্যা মামলার আসামি শাকিল ও সবুজ গুলিতে নিহত। র‍্যাব বলছে বন্দুকযুদ্ধ, অস্ত্র ও গুলি উদ্ধার। Rather have a puppet as president of the United States. No puppet. And it's pretty clear. You're the puppet. মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে লাস ভেগাসে শেষ তর্কযুদ্ধেও হিলারির জয়। অভিবাসন, গর্ভপাত, সিরিয়া ইস্যুতে হাড্ডাহাড্ডি লড়াই। এবং চট্টগ্রামে প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে ইংল্যান্ড। অভিষেক ম্যাচেই মিরাজের শিকার বেন ডাকেট। অ্যালিস্টার কুককে ফেরালেন সাকিব। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবিউস এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।